ফেরো বিএসএফ এর গুলিতে হসপিটালে পৌঁছালেন একজন বাংলাদেশি। ফেরো বিএসএফ এর গুলিতে হসপিটাল পৌঁছালেন একজন বাংলাদেশি। কেন আসছিলেন? হাসপাতালে আপনাকে কে নিয়ে আসছে? বিএসএফ নিয়ে আসছে। এবং ভারতের দিক থেকে অ্যাগ্রেসিভ মুভমেন্ট নেওয়া হয়েছে, যেখানে 0 পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিএসএফ কে। অতি অবশ্যই আরো একটা বড় খবর রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে এইবার আমেরিকার পর লন্ডনে শেখ হাসিনার বিশাল সমাবেশ। এবং পলিটিক্সে অতি অবশ্যই টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। বাংলাদেশের সাথে যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বসতে যাবেন বৈঠকে, ঠিক তার আগে ইউকে থেকে শেখ হাসিনা রাখবেন তার বক্তব্য। দ্য টাইমিং। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। যেমনটা বলেছিলাম, বেকার যে সমস্ত সাধারণ বাংলাদেশি রয়েছেন 70 to 80% তারা কিন্তু ভারতের সাথে যুদ্ধ চান না। এবং যারা কালকে আমার ভিডিও দেখার পর যারা বাংলাদেশি হয়ে ভারতের সাথে যুদ্ধ চান, তারা বলছিলেন আপনি তো ভুল খবর দিচ্ছেন, মারতেই পারে না বাংলাদেশিকে। আজকে অলরেডি তারা বুঝে গেছেন যে হ্যাঁ মেরেছে। আমি ঠিকই খবর দিয়েছিলাম। যেটা আমাদের মিডিয়া বা আপনাদের মিডিয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ইনফরমেশন অ্যাডভাইজার, নাম হচ্ছে নাহিদ হোসেন। তিনি নিজে নাহিদ ইসলাম, তিনি নিজে টুইট করেছেন এবং জানিয়েছেন যে হ্যাঁ, বাংলাদেশিদেরকে ভারতীয় সৈন্যরা অর্থাৎ বিএসএফরা পাখির মতো করে মেরে ফেলছে এবং মেরেছে, অর্থাৎ ভারতে মেরে নো ম্যানস ল্যান্ডে ছুড়ে ফেলে দিয়েছে। এটা আমি বলছি না, আপনাদের ইনফরমেশন অ্যাডভাইজার নিজে স্বীকার করেছেন। এবং অতি অবশ্যই ফেরো বিএসএফ অ্যাকশনে হতে পারে আমাদের ভারতের সরকার কড়া বার্তা দেয়, কিন্তু বর্ডারে থাকা বিএসএফরা কড়া অ্যাকশন নেয়। সেই কারণে ফেরো মেরেছেন রাবার বুলেট ছুঁড়ে, যেখানে বাংলাদেশের থোবড়া পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা ভারতীয়, মানবিকতার খাতিরে বিএসএফ হয়ে বিএসএফ জওয়ান সেই বাংলাদেশিকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্টও করাচ্ছেন। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে আপনারা যে সমস্ত বাংলাদেশিরা যুদ্ধ করে লাফাচ্ছেন এবং লন্ডনে থাকা এক্স আর্মি, বাংলাদেশের লন্ডনে থাকা এক্স আর্মি এই বাংলাদেশের অশান্তকর পরিস্থিতি দেখে হঠাৎ করে বাংলাদেশে যে উড়ে এসে জুড়ে বসেছেন এবং আপনাদেরকে উস্কে চিৎকার করে বলছেন 4 দিনে আমরা ভারতের কলকাতা দখল করে নেব। তাদের কথাকে একদম সিরিয়াস নেবেন না, কারণ বুঝে নিন যে যার মাথাই খারাপ হয়ে থাকে তাহলে তার বক্তব্যে লাফানোর বা উস্কানোর কোনো মানেই হয় না। কারণ এই সেই এক্স আর্মি যিনি এটাও বলছেন যে ভারতের কলকাতা দখলের পর তিনি আবার নাকি আমেরিকা পর্যন্ত দখল নিয়ে দেবেন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এবং এইরকম বক্তব্য যখন চলে এলো যে আমেরিকাও দখল নিয়ে নেবেন, এর থেকে বোঝা যায় যে এই সমস্ত ভাট বক্তব্য এবং উস্কানোমূলক বক্তব্যে পা না দেওয়াটাই বুদ্ধিমানির কাজ। তাহলে আসল বিষয়টা কি, বেসিক ব্যাপারটা কি? বেসিক ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে এখন ম্যাচিওর গভর্নমেন্টের ভীষণ দরকার, কারণ বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন তলানিতে ঠেকেছে, যেখানে উস্কে লাভ নেই। বিএসএফ এইবার আগের বারের হলো, এইবার ফেরও কোচবিহারের দিনহাটে রাবার বুলেট ছুড়ে বাংলাদেশকে হসপিটালে পাঠিয়েছে। সুতরাং বিজিবি জানে তার অকাত কি, বিএসএফ জানে সে কি করতে পারে। সুতরাং বাংলাদেশে এখন একটা ম্যাচিওর গভর্নমেন্টের এই কারণেই দরকার, কারণ ইউনুস গভর্নমেন্ট যদি আমরা দেখে থাকি তো ডোমেস্টিক ল অ্যান্ড অর্ডার একদম কন্ট্রোল করতে পারছেন না, যেখানে ডিপ্লোমেসি থেকে শুরু করে জিও পলিটিক্স প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণ আনপ্রফেশনাল এবং বাচ্চাদের মতো রিয়াক্ট করতে আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে। এইবার ভারতের দিক থেকেও নেওয়া হয়েছে অ্যাগ্রেসিভ মুভমেন্ট। কি ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মুভমেন্ট? যুদ্ধ লেগে যাবে, বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি তো খুবই খারাপ, সুতরাং যুদ্ধ লাগতেই পারে না। বিষয়টা ঘটছে যে যুদ্ধ লাগবে কি লাগবে না সে বিষয়ে আমার জানা নেই, এবং বাংলাদেশে যে ট্যাঙ্ক ফ্যাঙ্ক মোতায়েন করছে সেটা বাংলাদেশিরাই জানে যে কোন সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবছেন। সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু শুধুমাত্র এই দেশের সৈন্য ওই দেশে ঢুকে হয় তা কিন্তু নয়। সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আলু পেঁয়াজ বন্ধ থেকে শুরু করে বাংলাদেশের টাকা পয়সা নষ্ট থেকে শুরু করে ফারাক্কার ব্যারেজের জল ছাড়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। এর মানে এটা নয় যে ভারত থেকে ট্যাঙ্ক নিয়ে গিয়ে ওই দেশে অ্যাটাক করতে হবে।
এটা বোঝা উচিত প্রথম। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ভারতীয় যেখানে ম্যাচিওর লোকজন বাস করে এবং বুদ্ধিমান গভর্নমেন্ট রয়েছেন, তারা জানেন যে বাংলাদেশের এই পরিস্থিতির সৎ ব্যবহার এবং সুযোগ সন্ধানী লোকজনরা সীমান্ত এরিয়াতে নার্কোটিক ড্রাগ থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন রকম নোট আদান প্রদান অর্থাৎ নোট ছাপানো থেকে শুরু করে গোল্ডের স্মাগলিং থেকে শুরু করে সমস্ত কিছু সীমান্ত এরিয়াতে বেড়ে যেতে পারে। সেই কারণে আমাদের মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডারকে ফুললি সিকিউর করা, যেখানে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে এই যে আপনাদের আসাম, এই সমস্ত বর্ডারে প্রচুর পরিমাণে বিএসএফ কে মোতায়েন করা হচ্ছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুর্শিদাবাদ এরিয়াতে বিএসএফ কে 0 পয়েন্টে মোতায়েন করা হচ্ছে। কারণ এতদিন পর্যন্ত মুর্শিদাবাদের বেশ কিছু এমন এরিয়া রয়েছে যেখানে কাঁটা তার দেওয়া নেই, সেই কারণে গরু পাচারকারীরা ইজিলি বাংলাদেশ থেকে তার টপকে বা তার না টপকে এমনি ঢুকে পড়তো। সেই কারণে বাংলাদেশি এই সমস্ত ইলিগাল মানুষজনের অনুপ্রবেশকে আটকানোর জন্য ভারত সরকারের দিক থেকে স্টেপ নেওয়া হচ্ছে যে যে সমস্ত জায়গায় কাঁটা তার দেওয়া নেই সেই সমস্ত জায়গায় ঠিকঠাক ভাবে কনস্ট্রাকশন করা। এবং এতদিন পর্যন্ত বিএসএফ মুর্শিদাবাদের যে সমস্ত এরিয়াতে 100 মিটার দূরে মোতায়েন থাকতো তাদেরকে সেখান থেকে তুলে এনে পরিষ্কারভাবে 0 পয়েন্টে মোতায়েন করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ভারত বর্ডারের পুরো 0 পয়েন্টে মোতায়েন করা হচ্ছে। যার জন্য বিএসএফ এর ডিজি অনিল কুমার সিনহা রাতারাতি জানিয়েছেন যে there are 3 battalions in Murshidabad where there is a problem of char land. Everywhere we have deployed forces along the zero line from Farakka to Kakmurichar. বিষয়টা আরেকটু ডিটেলসে বলে দিই যে মুর্শিদাবাদের প্রায় 150 কিলোমিটার পর্যন্ত এমন একটা সীমান্ত এরিয়া রয়েছে যেখানে এপার বাংলাদেশ এবং এদিকে ভারতের মধ্যে বেশ কিছু কিলোমিটারে তার দেওয়া নেই এবং সেখানে বিএসএফ মোতায়েন রাখাটাও ভীষণ অস্বাভাবিক। কারণ এই 150 কিলোমিটারের মধ্যে 40 থেকে 42 কিলোমিটার মাটি পেলেও 80 থেকে 82 কিলোমিটার ঠিকঠাক ভাবে বর্ডার দেখাই যায় না। বর্ষাকালে আবার দেখা যায়, আবার বর্ষাকাল চলে গেলে তখন দেখা যায়, বর্ষাকাল এলে আর বর্ডার পর্যন্ত দেখা যায় না, কারণ পদ্মা নদীর সীমান্ত এরিয়া হওয়ার জন্য বেশ কিছু এরিয়াতে ঠিকঠাক ভাবে বর্ডারে কাটা তার দিয়ে ঘেরা নেই। এটারই সুযোগ নিচ্ছেন বাংলাদেশিরা এবং ওপার থেকে এই পারে ঢুকে পড়েন। সেইগুলোকে সিকিউর করার জন্য ভারত সরকার এখন অ্যাগ্রেসিভ মুভমেন্ট নিয়েছেন এবং কনস্ট্রাকশনের কাজও খুব শীঘ্রই স্টার্ট হবে এমনটাই জানিয়েছেন, যেখানে অমিত শাহ বিএসএফ এর উদ্দেশ্যে অর্থাৎ ভারতের গৃহমন্ত্রী বক্তব্য রেখে জানিয়েছেন বুস্ট করেছেন বিএসএফ কে। অ্যাকশনে দেখেছেন বাংলাদেশ কাঁদছে বিএসএফ এর অ্যাকশনে, সেখানে ভারত সরকার আবারও বিএসএফ কে বুস্ট করেছে এবং বলেছেন কোন এরিয়াতে আমরা যখন জানতে পারি যে অশান্তি চলছে বা কিছু অপ্রিয় ঘটনা ঘটছে এবং তখনই একজন গৃহমন্ত্রী হয়ে যখন জানতে পারি যে সেখানে বিএসএফ কে মোতায়েন করা হয়ে গেছে, তখনই আমাদের আর্ধেক চিন্তা সেখানেই ডেড হয়ে যায়। আমরা বুঝে যাই যে বিএসএফ আছে, তার মানে আমাদের সীমান্ত একদম সেফ আছে। सीमा पर से कोई भी सूचना आती है किसी अप्रिय घटना की और जब मालूम होता है कि वहां बीएसएफ का जवान मौजूद है तो मन में देश के गृह मंत्री को जरा भी चिंता नहीं होती है, मेरे जवान है उससे निपट लेंगे। এটা হচ্ছে ভারতীয়। আর বাংলাদেশি তো নিজের ক্রিকেটারদেরকে নিয়ে পর্যন্ত হাসি উড়ায় এবং যাচ্ছে তাই ভাবে জোক মারে। এবং আপনারা বুঝে যাবেন যে দুদিন পর দেখতে পাবেন যে বিজেপির ওপরেই বাংলাদেশি কট্টরপন্থী যারা ভারতের সাথে যুদ্ধ করতে চায় তারা বিজেপির সঙ্গে যুদ্ধ করতে লাগবে। এই তো পরিস্থিতি বাংলাদেশে। যাই হোক, সেই বিষয়ে যাবো না। মেন বিষয় আমি আপনাদের সামনে যাই যে অমিত শাহ নিলেন না অ্যাকশন বিএসএফ এর ওপর, যেখানে বিএসএফ ফেরও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাবার বুলেট ছুঁড়ে থোবড়া চেঞ্জ করে দিয়েছে। যাই এবার বাংলাদেশের পলিটিক্সে, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগকে রেস্ট্রিক্ট করলেও আওয়ামী লীগের 50 লক্ষেরও বেশি নেতা এবং সাপোর্টাররা রাস্তায় নেমেছেন। বাংলাদেশে যেখানে তাদের মিটিং করা বন্ধ, সমাবেশ করা বন্ধ, মিছিল করা বন্ধ, তারপরেও তারা কিন্তু ফেরও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে অর্থাৎ ডোর টু ডোর গিয়ে বোঝাচ্ছেন যে দেখুন বাংলাদেশে একটা জোকারের সরকার চলছে এবং কি পরিস্থিতিতে নিয়ে গেছে এই সরকার। সেখানে শেখ হাসিনা আমেরিকার পর দিল্লি থেকে
দিল্লি থেকে এখনো শেখ হাসিনা আমেরিকাতে ভার্চুয়াল সভা করার পর এইবার লন্ডনে করতে চলেছেন ভার্চুয়াল সভা, যেখানে বিরাট জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে রবিবার দিন, এবং বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। অর্থাৎ ফেরও নিজে থেকে জানিয়েছেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং লিগালি আমি ইস্তফা দিইনি। সেই বিষয়ে বাংলাদেশের যিনি বর্তমান রাষ্ট্রপতি যিনি নিজেও স্বীকার করেছেন যে হ্যাঁ একদমই তাই, কাগজে কলমে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিষয়টা হচ্ছে দ্য টাইমিং। কারণ আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে বাংলাদেশে ঢাকাতে একটা বড়সড় বৈঠক হতে চলেছে শেখ হাসিনার সরকার যাওয়ার পর। এই প্রথমবার ভারত সরকারের দিক থেকে বড়সড় পদাধিকারিক বাংলাদেশের ঢাকায় যাচ্ছেন মিটিং করতে, যেটা হচ্ছে সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ মিটিং, এবং সেখানে উপস্থিত থাকবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের বিদেশ সচিব নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাদের বক্তব্য রাখার আগে, অর্থাৎ তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই ইউকেতে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, এবং আমেরিকাতে যেমন বুঝিয়েছিলেন যে ইউনুস গভর্নমেন্ট কিভাবে ব্যর্থ, কিভাবে গোটা বাংলাদেশে টাকা ছাপাচ্ছে, অর্থনীতি কন্ডিশন থেকে শুরু করে গণহত্যা করছে এবং মাইনরিটিজের অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন আডানির প্রবলেম থেকে শুরু করে আপনারা যে কোনো যেমন বর্ডারের সিকিউরিটির প্রবলেম, কোনো কিছুই ঠিকঠাক ভাবে ইউনুস গভর্নমেন্ট কন্ট্রোল করতেই পারেনি, ঠিকঠাক ভাবে একটা গভর্নমেন্টের রোল প্লে করতেই পারেনি। সেই বিষয় তো অতি অবশ্যই আমেরিকাতে তো বুঝিয়েছেন। লন্ডনেও বক্তব্য রাখবেন, যে সমাবেশের আয়োজন করেছেন আওয়ামী লীগের দ্য মোস্ট ইম্পর্টেন্ট আওয়ামী লীগের দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, এবং তারা বলেছেন যে মেন বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, দ্য লাইন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ আমেরিকার পর এবার ইউকে তে ভার্চুয়ালি বৈঠক করছেন শেখ হাসিনা। অর্থাৎ এখান থেকে আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে শেখ হাসিনা ফেরও বাংলাদেশে ফেরার প্ল্যান করছেন এবং আওয়ামী লীগকে বুস্ট করার চেষ্টা করছেন, যা অত্যন্ত চাপে পড়তে চলেছেন ইউনুসের গভর্নমেন্ট, অর্থাৎ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট সহ বিএনপি নেতারা এবং জামাত, যা হাবি হয়ে গেছে বাংলাদেশের ওপর তা। এবং ইউনুস গভর্নমেন্ট তো আরো খারাপ, সে বিষয়ে ক্লিন চিট অলরেডি আপনাদেরকে জানিয়ে দিই। ত্রিপুরার সিএম, যার নাম হচ্ছে মানিক সাহা, তিনি বলেছেন যে এতটাই বকওয়াস গভর্নমেন্ট চলছে বাংলাদেশে যে যেদিন শেখ হাসিনা ভারতে আসেন সেদিনই জেল ভেঙে 500 থেকে 600টা জঙ্গি এবং আসামি তারা জেল ভেঙে বেরিয়ে চলে গেছে এবং তারা এখনো ওপেন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট ইউনুসের অকাত পর্যন্ত নেই যে তাদেরকে ধরে পুনরায় জেলে ভরার, অর্থাৎ ল এন্ড অর্ডার পুরোপুরি কোল্যাপস করে গেছে বাংলাদেশে। তারই মধ্যে শেখ হাসিনা ভারত এবং বাংলাদেশের বৈঠকের আগে বক্তব্য রাখতে চলেছেন ইউকেতে, যা আমরা মনে করছি যে রাজনীতিতে বিরাট পরিবর্তনের ইঙ্গিত আনছে। অতি অবশ্যই বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকে তো অতি অবশ্যই নজর থাকবে। আজকে এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।